উপরে একটা ছবি দিয়েছি, ছবিটা শুধু উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। ছবিটা আপনি লক্ষ্য করুন। জাপানে মূলা কাটা প্রতি পিস 470 টাকা। এদেশে এখন মূলার একদম দাম নাই। দেখবেন কৃষকরা মূলা চাষ করার পর এগুলা তারা কেটে কেটে ফেলে দিচ্ছে। কেননা কারণ কৃষকদের যে মূল্য সেটা মূলা থেকে তারা পাচ্ছে না। কিন্তু জাপানে এটার অনেক মূল্য। এই যে উদাহরণস্বরূপ এই যে আপনাকে উপরে দেওয়া হয়েছে প্রমাণস্বরূপ, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। পৃথিবীর সব খাবারই দামি। দামি আপনি এবং আমরাও কিন্তু অনেক দামি, কিন্তু সেটা জায়গা বিশেষ। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোথায় দামি, সেটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আপনার মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাটা বা আপনার দামটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা আপনার একান্ত ব্যক্তিগত। আপনি যদি এটা বের করতে পারেন তাহলে দেখবেন মানে আপনার যে মূল্যটা সেটা আপনি পাবেন। তো আমার যে মূল কথাটা হচ্ছে, এই আমাদের দেশে অনেক কিছু এখন দেখবেন দাম নাই, কিন্তু এই জিনিসগুলাই দেশের বাহিরে অনেক দামে মানুষ কিনে নিচ্ছে। সেটার মূল কারণ হচ্ছে আমাদের দেশের কৃষকদেরকে দাম দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে একটা কারণ। আর একটা কথা হচ্ছে, এই জাপান থেকে এদেশে অনেক কোটি কোটি টাকার বীজ আসে, অথচ তাদের মতো সিস্টেম ডেভেলপ করতে আমরা ব্যর্থ। সেখানে বীজের দাম এবং সারের দাম এখান থেকেও অনেক বেশি, কিন্তু ফসলের ন্যায্য দাম পায় কৃষকরা। দেখেন কত সুন্দর একটা সিস্টেম। সেই দেশে আমাদের দেশের থেকে বীজের এবং ফসলের দাম, বীজ এবং কি আমি বলছি, ভিডিওটা দেখে নেই। সার, বীজ এবং সারের দাম আমাদের থেকেও তাদের এখানে বেশি, কিন্তু তারপরেও কি তাদের এখানে সিস্টেমটা ভালো, যার কারণে তাদের কৃষকরা তাদের প্রান্তিক যে মূল্য সেটা পাচ্ছে। তাই আমাদেরকে সেই সিস্টেম করতে হবে, একটা সিস্টেমের মধ্যে থেকে সাধারণ সবাই যার যার মতো লাভ করতে পারে এবং ন্যায্য অধিকার লাভ করতে পারে, সরকার থেকে লাভ করতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। কয়েকদিন আগে একটা জাপানিজ ট্রেনের একটা ভিডিও দেখেছিলাম। এই ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে আফসোস করে একজন লোক বলতেছিল, আমরা যে দেশের নাগরিক আমরা কিন্তু তাদের থেকে অনেক পিছিয়ে, প্রায় 1200 বছর পিছিয়ে। অথচ এই তো সেদিন জাপানের অবস্থা খুব যুদ্ধগ্রস্ত, ভয়াবহ ছিল। ঠিক আছে, আমরা যদি কেবল দুর্নীতিমুক্ত হতাম, অর্থাৎ সবাই যদি যার যার জায়গা থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতাম, তাহলে মাত্র 20-30 বছরে জাপান সিঙ্গাপুরের মতো হওয়া আমাদের সম্ভব ছিল। এটা একদম বাস্তব। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সবাই সচেতন হই এবং আমাদের কোথায় মূল্য সেটা আমরা খুঁজে বের করি, এবং কি আমাদের দেশের যে কৃষকরা অনেক কষ্ট করে ফসল ফলাচ্ছে, অনেক কষ্ট করে চাষাবাদ করছে, সেগুলো যদি আমরা মূল্য দিতে পারি, তাহলে এই চাষাবাদগুলা আমাদের দেশ থেকে দেশের বাইরে গিয়ে আমরা অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল হতে পারবো। এবং কি আমাদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতিমুক্ত যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা একটা সোনার বাংলাদেশ গড়তে পারবো।